শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে প্রতিরক্ষা শিল্প জোন স্থাপন করবে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বেজা এবং বিডার চেয়ারম্যান সাংবাদিকদের জানান, মিরসরাইয়ে 850 একর জমি প্রতিরক্ষা শিল্প জোন হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক যুদ্ধগুলোতে হাইটেক অস্ত্রের চেয়ে গোলা বারুদ ও মৌলিক সরঞ্জামের সংকটই বড় সমস্যা হিসেবেই দৃশ্যমান। এমন বাস্তবতায় সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিতে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রতিরক্ষা শিল্প জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, মিরসরাইয়ে প্রায় 850 একর জমি প্রতিরক্ষা শিল্প জোন হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। যে মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্ক হবে। দেশের সামরিক সক্ষমতা বাড়াতেই এই মাস্টার প্ল্যান প্রয়োজন বলে মনে করেন তিনি। সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের এই সেটআপটা দরকার। তো আমার কাছে মনে হয় যে এই সামরিক সক্ষমতার ব্যাপারটা ইজ এ নন পলিটিক্যাল ইস্যু। ইটস এ ন্যাশনাল ইস্যু, ইটস এ সভরেন স্টেট ইস্যু। সো আমার মনে হয় না যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, সেটা যেই হোক, ওনারা আসলে এই দিকে এগোনোর ব্যাপারে কোনো ধরনের দ্বিধাবোধ করবেন। এদিকে দেশের মুক্ত বাণিজ্য এলাকা তৈরির উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারাতে 600 একর জমির ওপর ফ্রি ট্রেড জোন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বিডা চেয়ারম্যান। এতে শুল্ক কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই পণ্য আমদানি, উৎপাদন ও পুনরপ্তানি করা যাবে। এইরকম একটা ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এদিকে বাণিজ্য ও শুল্ক নীতির অসামঞ্জস্যতা ব্যবসার পরিবেশ বাধা সৃষ্টি করছে, এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি দুঃখিত, এই কথাটি বলেছেন অর্থনীতিবিদ জাইদি সাত্তার। গতকাল কাস্টমস ডে সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, রাজস্ব বাস্তবতা বিবেচনায় রেখে কাস্টমস প্রক্রিয়া ডিজিটাল হচ্ছে, এতে কমবে হয়রানি। পণ্য খালাসে দেরি, অস্বচ্ছ শুল্ক আর বন্দরে হয়রানি নিয়ে কাস্টম সেবার বিরুদ্ধে আমদানিকারকদের অভিযোগ বহুদিনের। এতে ব্যবসায়ীরা সময় ও অর্থ দুদিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবুও বাস্তবতা হলো দেশের মোট রাজস্ব আয়ের প্রায় 27% আসে কাস্টমস থেকেই। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত সভায় অর্থনীতিবিদরা বলেন, বাণিজ্য শুল্ক নীতির অসামঞ্জস্য ব্যবসার পরিবেশে বাধা সৃষ্টি করছে। রাজস্বের উপর অতি নির্ভরতা শিল্প ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ মডার্নাইজেশন এবং ট্রেড ফ্যাসিলিটেশন, এই কয়েকটা বিষয় যদি খুব বেশি জোরে পদক্ষেপ না নেওয়া হয় আগামী 3 থেকে 5 বছরে, বাংলাদেশ ইকোনমি উইল ফল বিহাইন্ড মেনি আদার কম্পিটিটিভ ইকোনমিজ। এ সময় বাণিজ্য সচিব বলেন, কাস্টমসের সফলতা শুধু রাজস্ব আদায় নয়, বরং দ্রুত স্বচ্ছ আমদানি রপ্তানি সেবা নিশ্চিত করার উপর নির্ভর করে। তিনি প্রশাসনিক জটিলতা, দীর্ঘ কাগজপত্রের প্রক্রিয়া ও বন্দরের অকার্যকর ব্যবস্থাপনা দূর করার পরামর্শ দেন। আগের বছরের চেয়ে এবছরে কি পরিমাণ বেশি রেভিনিউ আহরণ করলাম বা আদায় করলাম সেগুলো, কিন্তু এখন ট্রেড ফ্যাসিলিটেশনের গুরুত্ব ওটার চেয়ে বেশি। আমরা অনেক বেশি ট্যারিফ ব্যারিয়ার তো বাংলাদেশে আছে, বাট সেটার কথা কিন্তু মানুষ বলে না। এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমান বাস্তবতায় কাস্টমস থেকে রাজস্ব আদায় জরুরি হলেও দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করে অন্যান্য খাতে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়া ডিজিটাল হলে স্বচ্ছতা বাড়বে, হয়রানি কমবে এবং উন্নত হবে সেবার মান। আমাদের দিক থেকে আসলে সমস্যাগুলো দুই দিকেই অ্যাড্রেস করতে হয়। ট্রেডকে যেমন আমরা ফ্যাসিলিটেট করবো, একইভাবে ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রটেক্ট করা। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে পলিসি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে
আমি ব্যক্তিগতভাবে মনে করি একটাই হবে আমার ডিসিশন মেকিং এর মূল ট্রিক্স, যেটা আমার দেশের জন্য ব্রডলি ভালো কিনা। অনুষ্ঠানে কাস্টমস ব্যবস্থাপনায় দক্ষতা ও উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে 9টি প্রতিষ্ঠানকে AEO সনদ প্রদান করা হয়। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দর্শক, বৈদেশিক বাণিজ্যে শুল্ক বাধা, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে এই বিষয়টি আসলে অনেকদিন ধরে আলোচনায় আছে, বিশেষ করে অর্থনীতিবিদ এবং পিআরআর চেয়ারম্যান জাহিদ সাত্তার এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলছেন। উনি সবসময় আমরা শুনে থাকি যে বাংলাদেশের যে রপ্তানি সেই হারে বাড়ছে না, তার পেছনে বড় কারণ আমাদের যে শুল্ক বাধা। কোন কোন জায়গায় বাধাগুলো আছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, এনবিআর চেয়ারম্যান মহোদয় যেটা বলেছে এবং আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ যেটা বলেছে যে বাধা যেমন কিছু আছে, নীতিগত ইস্যুতে বাধা আছে এবং কিছু আছে হচ্ছে প্রসেসিং রিলেটেড বাধা আছে। যেমন আপনি যদি দেখেন যে আমাদের আমদানি বা রপ্তানি বাণিজ্য যেটাই বলেন, এখানে কাস্টম প্রসিডিউর এতটা প্রোক্রাস্টিনেটেড, মানে এতটা দীর্ঘসূত্রিতা এবং এখনো এই পরিমাণ আপনার হচ্ছে ম্যানুয়াল রয়ে গেছে। তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হচ্ছে এবং অর্থ ব্যয় হচ্ছে। আপনি জানেন যে আমরা খুব দ্রুতই মধ্যম আয়ের দেশে পদার্পণ করছি। তো এখানে কিন্তু আমাদের অনেক টেরিফ চ্যালেঞ্জ আসতেছে। এখন যে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন প্রিফারেন্সিয়াল টেরিফ রেট পাই বা ডিউটি পাই, সেটা কিন্তু আর থাকবে না। তখন যদি ব্যবসা বাণিজ্যের প্রতিটা অ্যাক্টিভিটিতে ইফিসিয়েন্সি না আনা যায়, তাহলে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকা খুবই ডিফিকাল্ট হবে। তো এদিক থেকে আমাদের যে কাস্টম প্রসিডিউরস আছে সেটা ডিজিটাইজেশন করা, এটা তো ওভারডিউ। আমি বলবো যে এটা একদম ওভারডিউ হয়ে আছে এবং এখানে ম্যানুয়াল প্রসেস, এটাকে আপনার মনে করেন বাদ দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, একই জিনিস যে 20টা 25টা সিগনেচার হয় শুল্কায়নের জন্য, এটাও কিন্তু একদম প্র্যাকটিক্যাল না, ইভেন অন্য অন্য দেশের সাথে কিন্তু সামঞ্জস্য না। তো এই জিনিসটাও কিন্তু আপনার মনে করেন ইসে কমাতে হবে এবং এট দ্য সেম টাইম নীতিগত দিক থেকে যেটা হয় যে দেশীয় শিল্পীকে তো প্রোটেকশন দিতেই হবে। এই প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে এবং আমাদের এক্সপোর্টের যে বাস্কেট, এটাকে এক্সপান্ড করার জন্য পটেনশিয়াল যে এক্সপোর্ট এরিয়া আছে ওখানে কিন্তু আপনার মনে করেন শুল্ক বেনিফিট দিতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই এরিয়ায় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি হবে না। কারণ আমাদের শুধু নীতি নৈতিকতা মেনটেন করলেই হবে না, এট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে যে আমাদের দেশে এত বেশি কর্মক্ষম জনগোষ্ঠী আছে, তারা অনেক কিন্তু আনএমপ্লয়মেন্ট অবস্থায় আছে। এখানে যদি শিল্প বাণিজ্যের প্রসার ঘটে, তাহলে কিন্তু আপনার মনে করেন দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং আপনার এই শিল্প বাণিজ্যের প্রসার ঘটার জন্য এবং দেশের অর্থনীতিকে সাস্টেইনেবল বা স্থিতিশীল রাখার জন্য, ইভেন আমাদের যে জিডিপি আছে সেই জিডিপিটাকে স্টেবল বা সাস্টেইনেবল রাখার জন্য আমাদের কিন্তু এক্সপোর্ট এক্সপানশন ছাড়া অন্য কোনো কিন্তু আমাদের কোনো পন্থা নাই। কাজেই আমাদের পটেনশিয়াল সেক্টর খুঁজে খুঁজে এখানে আমাদের শুধুমাত্র এক্সপোর্টের ক্ষেত্রে না, ইভেন র ম্যাটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক রেগুলারাইজ করতে হবে। দেখেন, এখানে কিছু কিছু জিনিস কাজ করে যে বিজনেস অলিগার্করা তাদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন এরিয়ায় কিন্তু আপনার মনে করেন টেরিফটা তাদের মতো করে সাজিয়ে নেয় এবং বিগত সরকার ইভেন মনে করেন কাস্টম এরিয়ায় কিছু কিছু অফিসার আছে, তাদেরকে সামহাউ ম্যানেজ করে এটা হয় যেটা ব্যবসা বাণিজ্যের অন্তরায় হলেও ওই পার্সোনাল গ্রুপকে বেনিফিট দেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এটা কিন্তু আপনার হচ্ছে এখানে একটা সমন্বয় আনতে হবে, এটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। এবং একটা এমন একটা পলিসি নিতে হবে, দেখেন এটা আমাদের একটা শিল্পনীতি হয়, এই শিল্পনীতির সাথে কাস্টম নীতির কোনো আপনার মনে করেন কিন্তু তেমন কোনো কোঅর্ডিনেশন যদি বলি সেটা কিন্তু থাকে না এবং এগুলোর মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে না। শিল্পনীতি একরকম চলে, আমাদের হচ্ছে অর্থনৈতিক
পরিকল্পনা যেটা আপনার মধ্যম মানে দ্বিবার্ষিক বা আপনার মনে করেন 5 বছরের যে অর্থনৈতিক পরিকল্পনা হয় সেটা একরকম হয়, আবার আমাদের কাস্টম নীতি একরকম হয়, আমাদের আপনার মনে করেন ট্রেড নীতি একরকম হয়, ইভেন ফরেন এক্সচেঞ্জ পলিসি যেটা সেটাও কিন্তু অন্যরকম হয়। দেখেন আজকে আমি বলি যে একটা পোস্ট ভাইরাল হয়েছে একজন চাইনিজ একজন ইনভেস্টরের, সে বলছে যে যে দেশ এত এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য এত চেষ্টা করছে তাদের এখানে কেন অন অ্যারাইভাল ভিসার জন্য 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আপনার হচ্ছে ইমিগ্রেশনে ওয়েট করতে হবে। এই যে দেখেন আমরা বলতেছি ওয়ান স্টপ সলিউশন, আমরা বলতেছি অনেক ইফিসিয়েন্সি আনছি, তো সেখানে একজন পোটেনশিয়াল ইনভেস্টর এভাবে যদি একটা কমেন্ট করে তাহলে আমাদের ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং অ্যাডজাস্টমেন্ট যে কতটা কম এবং কতটা পোর এটা কিন্তু আপনার মনে করেন সামনে চলে আসে। তো কাজেই আমাদের এটা একটা সমন্বিত প্ল্যান নিয়ে আগাতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের সক্ষমতা তো বিল্ড আপ করাই যাবে না, এট দ্য সেম টাইম অর্থনীতিকেও কিন্তু সাপোর্ট করা যাবে না। জি, আপনার কাছে আবারও আসবো। মাহমুদ হোসেন, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে যেতে চাই রাজধানীর বনানীতে। দর্শক, ব্যাংকিং খাতে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব বিষয়ে গোল টেবিল আলোচনায় আয়োজন করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি। সেখানে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা তার বক্তব্য শুনে আসি। General efficiency by infrastructure, all those things, এগুলোকে আমাকে করতে হবে। এগুলোকে যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ডেভেলপমেন্ট হবে না। এলডিসি গ্র্যাজুয়েশন is just a passing thing in my view. So what আমাদের এখন যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমের দিকে আমি তাকাই, আমাদের কি করতে হবে? Again, it is nothing specific that we need to do for LDC graduation জন্য আমার দরকার হবে। আমাকে এটা করতে হবে for a healthy economic system to be supported, to support growth, to support investment, to support employment. We have to have a healthy financial system. এটা আমাকে থাকতে হবে। এটা যদি আমি করতে পারি, that itself will contribute to LDC graduation. That's not any different in my view. সেখানে আমাদের what else we need to do? Macroeconomic stability, first and foremost. এটা আমাদের থাকতে হবে। If you do not have exchange rate stability, if you have very high inflation, if you don't have reserves, forget about graduation of things immaterial. You will sink into a less developed country back again. And that's not what we want. So we have to think about macro stability being restored, macro stability anchor করতে হবে, macro stability কে সামনের দিকে আরো স্টেবল করতে হবে, শক্তিশালী করতে হবে। কিভাবে? আমরা রিজার্ভ রেখে একটা 5.5 মাস আছে। Why not we can make it 10 months? কেন পারবো না? পারবো। আমার ইনফ্লেশন এখন 12.5 থেকে 8.5 এসছে। কেন এটাকে আমি 3-4 নামাতে পারবো? পারবো, কিন্তু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আমার ইন্টারেস্ট রেট আপনারা বলছেন হাই, আমিও বিশ্বাস করি এটা হাই, বাট ইট ইজ নট হাই ইন দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ বাংলাদেশ। I can challenge you. We plotted the data. Bangladesh has always been a high interest rate country, except ওই যে 9-6 সময়টা ছাড়া। আমরা তো 9-6 ফেরত যাবো না। আমরা তো মার্কেট বেসড ইকোনমিক ম্যানেজমেন্টে যাচ্ছি, ফাইন্যান্সিয়াল সেক্টর ম্যানেজমেন্টে যাচ্ছি। কাজে ওই সময়টা ছাড়া কিন্তু ইন্টারেস্ট রেট কখনোই সিঙ্গল ডিজিটে ছিল না বাংলাদেশে। এখানে বলে কোনো লাভ নাই। কাজে ইট ইজ নট এ নিউ ফেনোমেনা। বাট অ্যাট দ্য সেম টাইম যখন একটা দেশ থেকে 3 লক্ষ কোটি টাকা চলে গেছে, শুধু ব্যাংকিং সিস্টেম থেকে $20 বিলিয়ন, অর্থাৎ 20 থেকে 25 বিলিয়ন ডলার চলে গেছে, সেখানে কন্ট্রাকশন হবে না? অবশ্যই ডিপোজিট গ্রোথ কম্প্রেসড হয়েছে। আমার ডিপোজিট গ্রোথ কোথায় নেমে এসেছে? 6.5 নেমে এসেছিল ডিপোজিট গ্রোথ গত বছর ডিসেম্বরে। এই ডিসেম্বরে দ্যাট হ্যাজ কাম ব্যাক টু 11% again. That's what we are changing. I want it to be 14, 15, 16% by next December. That will be the fundamental change, and that will give you the liquidity. What we want to achieve? We want to anchor the macro stability. We will be achieving at least $35 billion reserves by June. I can write it for you. We are already at 33. We want to achieve at least $40 billion
by next June. So we should have targets and so on. Inflation has to come down. Issue is that we have to break our inflation expectation. This is not an easy thing. Bangladesh historically has never had low inflation. এটা সবসময় 6-7-8% ছিল। Look at that. আমরা কখনোই লো ইনফ্লেশন কান্ট্রি ছিলাম না। সো ইফ ইউ রিয়েলি, এবং আমাদের সেই কারণে কখনোই আমাদের কখনোই এনপিএল লো ছিল না। এটা শুধু লো দেখানো হয়েছিল কাগজে কলমে, বাস্তবে এটা হাই ছিল। আমাদের কখনোই ইন্টারেস্ট রেট সেই কারণে কম হতে পারেনি। আমাকে যদি ইন্টারেস্ট রেটকে কমাতে হয়, আমাকে এনপিএল কে অ্যাকচুয়ালি কমাতে হবে, উইথ গুড গভর্নেন্স, উইথ গুড সুপারভিশন, এগুলো করে, এবং taking people to task for not doing the things in the right way. Accountability-টা নিয়ে আসতে হবে। এগুলো যদি করা যায় তাহলেই শুধু এনপিএল কমবে, এবং সেইটা যদি করা যায় এনপিএলটা কমলে, প্লাস যদি আমরা ইনফ্লেশনটাকে এক্সপেকটেশনটাকে কমাতে পারি। এক্সপেকটেশন কেন কমবে না? If everybody who asks your laborers, the workers, they all expect 10% wage increase. Every day that I get the bills to be signed is always factored into 10%, 15%, 20% higher than the last year. Why? This is built-in expectation. You have to break it. Unless this expectation breaks, the market will not come down to the 3% inflation kind of things, 4% inflation. That will take time. It's not an easy thing. Government is planning to go for a general salary increase. That will double the wage bill. And that will also require them to come to the market, bank, to borrow additional resources. Is that going to help you? No. So we have to pay our taxes. If you don't pay taxes, if you don't collect taxes, if you cannot mobilize resources, we cannot come out of it. So these are our internal efficiency issues. These are the core issues that we need to address, to fundamentally address our inherent problems. Why we are a high inflation country? Why we are a high interest rate country? Why our cost of living is high compared to India? Okay, our exchange rate has been stable, but that gives me a little bit uneasiness that we are too stable. We are not intervening. Market is free. You can ask the bankers. They can charge any interest rate, but it is stable at about 22.3 for last many months. Now, in the meantime, Indian exchange rate has depreciated from 83 rupees to the dollar to 92 rupees to the dollar. দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রাজধানীর বনানীতে। সেখানে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব আসলে ব্যাংকিং খাতে কীভাবে পড়বেন সেই বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেখানে গভর্নর আসলে নানান বিষয় নিয়ে কথা বলছেন। ইনফ্লেশন, ব্যাংকিং যেই ইন্টারেস্ট রেট আছে সেই বিষয়গুলো নিয়েই কথা বলছেন। আমরা এই পর্যায়ে দেখে নিতে চাই আমাদের প্রতিদিনের আয়োজন। বাণিজ্য বিষয়ক যে সংবাদগুলো করা হয়েছে বিভিন্ন পত্রিকায়, তার মধ্যে কয়েকটি বিশেষ সংবাদ আমরা দেখতে চাই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা শিরোনাম করেছে প্রকল্প বিলম্বের মূল্য, বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ। এটি খুবই আশঙ্কাজনক একটি খবর। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের বিলম্ব হওয়ার কারণে বিশ্বব্যাংক থেকে যে আমরা গ্রেস পিরিয়ড পেতাম, অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষেত্রে আমরা যে বাড়তি সময়টুকু পেতাম, সে সুবিধা সামনে হয়তো থাকবে না, এমন সংবাদ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। পরের সংবাদটি সমকাল বলছে রেকর্ড উৎপাদন মজুদ, তবু চাল আমদানি শঙ্কায় কৃষক। চালের যেই এক ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি বাজারে, দাম বাড়ছিল গত কয়েক বছর ধরে, অন্তত 2 বছর ধরে আমরা দাম বাড়ছিল দেখছিলাম, মাঝখানে কিছুটা কমে আসছিল, তবে আবারও দাম বাড়তি। যদিও বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম অনেকটা কমছে, কিন্তু বাংলাদেশে তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, বরং ভারত থেকে 2 দিনে এসেছে 1447 টন, অর্থাৎ রেকর্ড পরিমাণ চালের আমদানি হচ্ছে। পরের সংবাদটি বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে দেশে পরিবেশ নেই, বিনিয়োগ বিদেশমুখী, দেশে বিনিয়োগের পরিবেশ নেই। এটি আসলে নতুন খবর না, এটি অনেক দিন ধরেই এই ধরনের পরিস্থিতি চলছে, এবং যেই কারণে বিনিয়োগ আসছে না। দেশি উদ্যোক্তারা যেমন বিনিয়োগ করছেন না, সেক্ষেত্রে এবং বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু বিনিয়োগে উৎসাহী হচ্ছে না। বিদেশমুখী বিনিয়োগ, অর্থাৎ বাইরে বিনিয়োগ চলে যাচ্ছে, এমনটা তারা বলতে চায়।
বলেছে যে অর্থ বছরের প্রথম 3 মাসে নেট বিনিয়োগ বাড়ার হার ছাড়িয়েছে 829%, অর্থাৎ বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ বেড়েছে 12%-এর বেশি। এটি তারা বলতে চায়। পরের সংবাদটি বণিক বার্তা, তারা বলছে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশের বন্ড মার্কেট। বাংলাদেশের বন্ড মার্কেট আসলে কিছুই হয়নি, বাংলাদেশের বন্ড মার্কেট গড়ে ওঠেনি, সেটি নতুন সংবাদ নয়। তবে তারা বলছে যে প্রতিবেশী যেসব দেশগুলো আছে, চীন, ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশ, থাইল্যান্ডের কথা বলা হচ্ছে, তাদের কাছ থেকে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে। পরের সংবাদটি শেয়ারবিচ, তারা বলছে 4 ব্যাংকের ব্যর্থতার ভার বইছে এক্সিম, অর্থাৎ এক্সিম ব্যাংক কিছুটা ভালো অবস্থানে ছিল। আমরা জানি যে 5 ব্যাংকের যে মার্জার হয়েছে সেখানে এক্সিম ব্যাংকের উপর বাকি 4 ব্যাংকের অবস্থা এতই খারাপ, তাদের যে দায় দেনা, তাদের যে খেলাপি, সেগুলোর বহন করতে হচ্ছে এক্সিম ব্যাংককেও, কারণ ব্যাংক সবগুলো মিলে একটি নতুন ব্যাংক করা হয়েছে। পরের সংবাদটি দৈনিক প্রথম আলো, তারা বলছে প্রতি মন পাট 5,000 টাকার বেশি, 1 ফেব্রুয়ারি থেকে সব পাটকল বন্ধের হুমকি, ভোটের ব্যয় 3,000 কোটি। পাট কলগুলোর পরিস্থিতি আসলে নাজুক অবস্থায় আছে, সেখানে পাটের দাম বেড়ে যাওয়ায় পাটকল বন্ধের হুমকি দেওয়া হয়েছে, কারণ পাট কলের যে পাটের দাম বাড়লে আসলে তাদেরই ব্যবসার ব্যাপক সমস্যার মধ্যে পড়েন, সেই জায়গা থেকে তারা এই হুমকি দিয়েছে, সেটিও একটি খারাপ খবর। আমরা আবারও আলোচনায় যেতে চাই, আমাদের সাথে আছেন জনাব মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেনকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আমরা শেয়ার বাজারের খবরে যেতে চাই। দর্শক, পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি জানতে আমরা যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ খানিকটা ঊর্ধ্বগতি ঢাকার পুঁজিবাজারে, 65 পয়েন্ট বেড়েছে। 65 পয়েন্ট বেড়ে ডিএসইএক্স এর অবস্থান 5,145 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই সরিয়া ইন্ডেক্স বেড়েছে প্রায় 13 পয়েন্ট, অবস্থান করছে 1,034 পয়েন্টে। ডিএস30 অবস্থান 1,974, বেড়েছে 24.6 পয়েন্ট। এটি একটি ভালো খবর, কারণ আমরা পুঁজিবাজারকে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে দেখছিলাম, সেখান থেকে আজকের এই উত্থান বেশ খানিকটা, মানে 65 পয়েন্ট বেড়েছে, এটি আসলে বেশ ভালো খবর। বড় ধরনের উত্থান হয়েছে বলতে হবে, এবং লেনদেনও তুলনামূলকভাবে লেনদেন ভালো। 490 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে, 500 কোটি টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 280টির বেড়েছে, কমেছে 61টির, এবং অপরিবর্তিত আছে 48টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, জনাব মাহমুদ হোসেনকে আমরা পেয়েছি, আবারও তার কাছে যেতে চাই। জনাব মাহমুদ হোসেন, আপনি গভর্নরের কথা শুনছিলেন এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে, তিনি বলছিলেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর আসলে আমাদের যে পরিস্থিতি হবে সেটির জন্য আমরা যদি প্রস্তুতি না নেই তাহলে সেটি আসলে একটি জাস্ট গ্র্যাজুয়েশনই হবে, সেটার যে বেনিফিটগুলো আমরা সেটা নিতে পারবো না, উল্টো যেসব শঙ্কার কথা বলা হচ্ছে, যে সুযোগ সুবিধা আমরা হারাবো, সেগুলো সামাল দেওয়া আমাদের পক্ষে কঠিন হবে। এই জায়গাটাতে আমাদের অবস্থান কি হওয়া উচিত? এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ধন্যবাদ আপনাকে। দেখুন, গভর্নর মহোদয় যথার্থই বলেছেন, এলডিসি গ্রাজুয়েশন হলে সবচেয়ে বড় যে ইম্প্যাক্টটা আসবে, আমাদের কস্ট অফ ফান্ড কিন্তু বেড়ে যাবে। যেহেতু আমরা এখন আপনার হচ্ছে যে কান্ট্রি স্ল্যাবে আছি, ওই অনুসারে আমরা আইবিআরডি মানে ওয়ার্ল্ড ব্যাংকের যেটা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, ওখান থেকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ কনসেশনাল রেটে আপনার ফান্ড পেয়ে থাকি। এই ফান্ডগুলো শুধুমাত্র যে সরকারি কাজে ব্যয় করা হয় তা কিন্তু না, অনেক রিফাইন্যান্সের জন্য কিন্তু এইসব অর্গানাইজেশন অনেক ফান্ড দিয়ে থাকে, যেটা আলটিমেটলি ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে ব্যবসাগুলো পেয়ে থাকে। তো এই আপনার সহজ শর্তে অথবা আপনার স্বল্প সুদে এই ফান্ডগুলো কিন্তু আর পাওয়া যাবে না। তো এই জন্য যে শক্তিশালী একটা ফাইন্যান্সিয়াল মার্কেট হওয়া দরকার, সেটা কিন্তু আমাদের গড়ে উঠেনি। কারণ এখানে আপনি জানেন, বিগত সময়ে আপনার সরকারি আপনার প্যাট্রোনাইজেশনে আপনার এখানে সবাই রাজনৈতিক একটা বোঝাপড়ার মাধ্যমে, বন্দোবস্তের মাধ্যমে কিন্তু এখানে অর্থ লুট হয়েছে। সেটা যেমন ব্যাংকিং ব্যবস্থা থেকে লুট হয়েছে, সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকেও লুট হয়েছে। এবং আমাদের ক্যাপিটাল মার্কেট যেটা, সেটা কিন্তু এন্টায়ারলি ছিল ললেস এবং নন পারফর্মিং।
এখন কিছুটা আইনের শাসন চলে আসছে, বাট স্টিল কিন্তু এখানে আপনার মনে করেন স্টিল নন পারফর্মিং একটা ক্যাপিটাল মার্কেট আছে। আমরা যখন এলডিসি গ্রাজুয়েশনে চলে যাব, তখন যদি শক্তিশালী একটা ক্যাপিটাল মার্কেট না থাকে, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যকে কোনোভাবেই এখান থেকে সাপোর্ট করা যাবে না। এবং আমাদের ক্যাপিটাল মার্কেট তো শুধুমাত্র এখনো আপনার শেয়ার বেজ মার্কেট, এবং খুবই অল্প সংখ্যক কোম্পানি, যদি ভালো কোম্পানির কথা বলি, সেই ভালো কোম্পানিগুলো কিন্তু অল্প সংখ্যক কোম্পানি ক্যাপিটাল মার্কেটে লিস্টেড, এবং যেগুলা আছে যে এখানে পুঁজি পাচার করার জন্য কিছু নন পারফর্মিং কোম্পানিকে ফুলিয়ে চেপিয়ে আপনার মনে করেন লিস্টেড করে সাধারণ মানুষের টাকা নিয়ে ছটকে পড়েছে, সে কোম্পানিগুলো কিন্তু আদৌ লিস্টেড হওয়ার মতো ছিল না, বা তারা আপনার মনে করেন অর্থনীতিতে তেমন একটা কিন্তু ভ্যালু এডিশনও করতে পারবে না। তো এখন এই জায়গাটাই সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট প্রয়োজন, একটা আপনার হচ্ছে সুশৃঙ্খল একটা আর্থিক আপনার হচ্ছে ব্যবস্থা থাকা দরকার, এবং এই ব্যবস্থা থাকার জন্য আপনার খুব দ্রুত দরকার যে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু আপনার হচ্ছে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জাস্টিস ফিরিয়ে আনা। এখন যেভাবে করে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আপনার চলছে, বিশেষ করে আপনার লাইফ সাপোর্টে যেভাবে রুগীকে ধরে রাখা হয়, এখনো কিন্তু ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অনেকটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি এন্ড আপনার বাংলাদেশ ব্যাংকের সাপোর্টে অনেকগুলো ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু চলছে। তো এগুলোকে যদি সক্ষমতা বৃদ্ধি করা না যায়, এবং ক্যাপিটাল মার্কেটের যারা ইন্টারমিডিয়ারি আছে তাদের যদি সক্ষমতা বৃদ্ধি না করা যায়, তাহলে এলডিসি গ্রাজুয়েশনের পরে ব্যবসা বাণিজ্যকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু আর্থিক সেক্টর আমাদের থাকবে না, এবং যার ফলশ্রুতিতে আমরা তো শুধু এলডিসি তে কন্টিনিউ করতে পারবো পারবো না, এরকম একটা অনিশ্চয়তা থেকেই যাবে। এট দ্য সেম টাইম ইকোনমি এত বেশি আপনার ব্লিডিং হবে, এফেক্টেড হবে, পুনরায় আবার ইকোনমি অর্থনৈতিক উন্নয়নের ধারায় ফিরে এসে দেশের মানুষকে আপনার হচ্ছে রুটি রুজিতে হেল্প করতে পারবে, এরকম একটা অবস্থায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু আশঙ্কা তৈরি হবে। এবং আমাদের যে এই যে সিঙ্গেল বাস্কেটে এক্সপোর্ট বা ডিপেন্ডেন্সি, এক্সপোর্ট ডিপেন্ডেন্সি শুধুমাত্র একটা সেক্টরের উপর, এটাও কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের জন্য খুবই আশঙ্কাজনক। আপনি জানেন যে মালদ্বীপ যেটা হয়েছিল শুধু ট্যুরিজম সেক্টরের উপর ছিল, তারা যখন আপনার মনে করেন অনেক বড় একটা সাফার কিন্তু করেছে, আমাদেরও কিন্তু এরকম ডাইভার্সিফিকেশন একদম হচ্ছে না, বা এই এরিয়ায় যথেষ্ট পরিমাণ যত্ন নিয়ে কাজ করা হচ্ছে না। তো আমাদের এখানে আপনার মনে করেন নীতিগত সহায়তা লাগবে, এখানে আপনার হচ্ছে অনেক বেশি প্রমোশনাল অ্যাক্টিভিটি লাগবে, এবং সরকারকে প্রাইভেট পিপলের সাথে পার্টনারশিপে দেশে আপনার এলডিসি গ্রাজুয়েশনে দেশের উন্নয়ন যেন এগিয়ে যেতে পারে, এই জন্য সিনসিয়ারলি কাজ করতে হবে। ইভেন ব্যবসায়ীদেরকেও আপনার হচ্ছে দায়িত্ব নিতে হবে দেশের উন্নয়নের জন্য। শুধুমাত্র এখানে টাকা মেক করে সেটা বিদেশে পাচার করার যে একটা অ্যাটিটিউড আমরা দেখেছি, সেটাও বাদ দিতে হবে। দেশের উন্নয়নে সবাই মিলে কাজ করলেই শুধুমাত্র এলডিসি গ্রাজুয়েশনের যে জায়গাটা এগিয়েছে সেই জায়গাটা কিন্তু টিকে থাকা যাবে। যদিও দুঃখজনক ভাবে হলেও সত্য যে ব্যবসায়ীরা কিন্তু আপনার হচ্ছে মেনে নিচ্ছে না যে এই অবস্থায় আমাদের এলডিসি গ্রাজুয়েশনে যাওয়া উচিত, এবং তারা কিন্তু বিভিন্ন সময় দেন দরবার করে এটা পিছাতে বলছিলেন। জি, এই জায়গাটাতে সরকার আসলে নতুন মানে অন্তর্বর্তী সরকার তো আসলে একেবারে শেষ সময়, নতুন রাজনৈতিক সরকার আসলে তারা নিশ্চয়ই মানে বেটার সিদ্ধান্ত নিতে পারবে, সেটি আশা করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদেরকে। দর্শক, এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। শুরুতেই মুদ্রা বাজার। মুদ্রা বাজারে আমরা আজকের লেনদেনের পরিস্থিতি যদি একটু দেখতে চাই, 122 টাকায় মার্কিন ডলার কেনা হচ্ছে, 123 টাকায় বিক্রি হচ্ছে। ইউরো 138 টাকায় কিনে 143 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 159, পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 116 টাকায় কিনে 18 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় কিনে 1 টাকা 45-এ বিক্রি হচ্ছে। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামের দাম পড়ছে 22,500 টাকা, ভরি 2,62,440 টাকা। লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়ছে স্বর্ণের দাম।
21 ক্যারেটের দাম 2.5 লাখ টাকার উপরে উঠে গেছে। 18 ক্যারেট 2,14,734 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,76,953 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা 6,882 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেট 6,531, 18 ক্যারেট 5,598 এবং সনাতন বা পুরনো রূপা বিক্রি হচ্ছে 4,199 টাকায়। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। হাওর বৃষ্টিত জেলার সুনামগঞ্জে বোরো ধানের পাশাপাশি সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এবছর ফলন ভালো হওয়ায় সবজি চাষ করে লাভবান হচ্ছেন হাওর অঞ্চলের কৃষকরা। তাদের অভিযোগ, পানি সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা। সমস্যা সমাধানের চেষ্টা করছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। মোহাম্মদ বোরহান উদ্দিনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ক্ষেত, করলা, শশা, শিম, বাঁধাকপি, ভুট্টা সহ বিভিন্ন জাতের শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের কৃষক। বিগত কয়েক বছর ধরে ধানের পাশাপাশি সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা। বিশম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন ও তার বন্ধু 31 বিঘা জমিতে শাকসবজি চাষ করেছেন। এরই মধ্যে কয়েক লাখ টাকার আগাম সবজি বিক্রি করে লাভবান হয়েছেন তারা। তবে পানি সংকটের অভিযোগ তাদের। 30 জন মানুষ কাজ করে, এরাও একটা বেতন দিয়া সবকিছু দিয়ে আমি কিছু লাভবান পাই। এখন লাভবান, কিন্তু এখানে আমরা যে পানির সমস্যাটা, এটা বিশেষ করে বড় সমস্যা। সবজি চাষাবাদে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেকের। কম দামে আমরা এই সবজিগুলা তেনের ক্ষেতের থেকে আমরা ক্রয় করতে পারি। যে অভাব অনটনের দিন গেছে, এই সবজি খেতে কাজ করার পরে আমার সংসারের অভাব কিছুটা আমি আমার স্বামীর পাশে কিছুটা দাঁড়াতে পেরেছি। সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। শাকসবজি, ধান সহ সব ধরনের ফসলই আমাদের ডিসেম্বরের বাজেটে লোকে চাষাবাদ করছে, কৃষকরা অনেক লাভবান হচ্ছে। কৃষকদের সবজির আবাদ বাড়ানোর উৎসাহ দিতে এবং এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস সর্বাত্মক সহযোগিতা করছে। সেচ সংকট সমস্যা সমাধানের কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসক। এই অঞ্চলে সেচের কি কি সমস্যা আছে, ভবিষ্যতে কি কি সমস্যার উদ্ভব ঘটতে পারে, সেই ধরনের কথা বলছি এবং বিএডিসি কর্তৃক খুব বড় একটা সেচ প্রকল্প এই বিভাগে বাস্তবায়ন হতে যাচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে জেলার 12 উপজেলায় 12,619 হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করে লাপাত্তা ঠিকাদার। 4 বছর ধরে চরম ভোগান্তিতে পথচারী, যানবাহন সহ এলাকাবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ঠিকাদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফেলতিকে দুষছেন এলাকাবাসী। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটি টাকায় ব্রিজ নির্মাণ করা হলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। দীর্ঘ 4 বছর ধরে এভাবেই ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোয়ালমারী ও অক্রাবাড়ী এলাকায় 2টি ব্রিজের নির্মাণের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান হোসেন অ্যান্ড মোস্তফা কামাল এবং KM আবু বকর অ্যান্ড আকাশ ট্রেডার্স। প্রতিষ্ঠান দুটি রৌমারী LGDর অধীনে। 42 মিটার দীর্ঘ ব্রিজ দুটি 2021-22 অর্থ বছরে নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। তবে ব্রিজের অবকাঠামোর কাজ শেষ হলেও দুপাশের সংযোগ সড়কের কাজ রেখেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ 4 বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন এই জনপদের মানুষ। রাস্তায় মাটি মুড়ি দেয় না, ফেলায় না, চলাফেরা খুব অসুবিধা। এই ব্রিজ থেকে নামতে কষ্ট হয় আমাদের, যদি মাটি ফেলাতে হতো তখন আমাদের সুবিধা হতো। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সবচেয়ে বেশি সমস্যায় বৃদ্ধ ও রোগীরা। যান চলাচল করতে না পারায় দীর্ঘ পথ পায়ে হেঁটে যাতায়াত করতে হয় তাদেরকে। বহু গাড়ি অ্যাক্সিডেন্ট, মাঝে হাত ভাঙে, কারণে পাও ভাঙে, কাজে হয় না। এই রাস্তা না থাকার কারণে আমরা অনেক দূর ঘুরে ঘুরে যাতায়াত করি। মাটি সমস্যার কারণে অ্যাপ্রোচ রোডের কাজ পিছিয়ে গেছে, দাবি LGDর এই কর্মকর্তার। মাটির প্রবলেম ছিল, সেই মাটিতে দূরে থেকে আনা হচ্ছে, এখন এই কাজ চলতেছে। আশা করি এটাও আমরা সমাপ্ত করে দেবো যাতে জনগণের সুবিধা হয়। 2টি ব্রিজ নির্মাণে বাজেট ধরা হয় 2,66,69,566 টাকা এবং 3,78,91,183 টাকা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি বছর তেল উৎপাদন খাতে $140 কোটি বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ভেনেজুয়েলা। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানায় 44টি যৌথ প্রকল্পের মাধ্যমে এই বিনিয়োগ আসবে, যেখানে গত বছর বিনিয়োগের পরিমাণ ছিল $90 কোটি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিসার বৈঠকে রড্রিগেজ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়েও বার্তা দেন। তিনি স্পষ্ট করেন, ভেনেজুয়েলা কারো নির্দেশে চলে না, তবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতে তাদের কোনো আপত্তি নেই। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।